আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব খতিয়ানের কোন কলামে কি থাকে। তো একটি খতিয়ানের প্রথম কলামে বা ১ নম্বর কলামে থাকে মালিকের নাম এবং ঠিকানা। সেখানে মালিকের পিতার নাম, স্বামীর নাম, গ্রাম, স্থায়ী ঠিকানা এগুলো উল্লেখ থাকবে। ২ নম্বর কলামে থাকবে অংশ, অর্থাৎ মালিক ওই খতিয়ানের মোট কত অংশ জমির বা মোট কত পার্সেন্ট জমি সে পাবে সেটা উল্লেখ থাকবে। বিএস খতিয়ানের ক্ষেত্রে হাজার পদ্ধতিতে অংশ উল্লেখ থাকবে আর অন্যান্য জরিপের ক্ষেত্রে ১৬ আনা পদ্ধতিতে লেখা থাকবে। ৩ নম্বর কলামে থাকবে রাজস্ব। এরপর ৪ নম্বর কলামে থাকবে দাগ নম্বর। সেক্ষেত্রে ২ পৃষ্ঠা সম্বলিত খতিয়ান অর্থাৎ সিএস খতিয়ান ও আরএস খতিয়ানের ক্ষেত্রে দাগ নম্বর, জমির শ্রেণী, দাগের মোট পরিমাণ ২ নম্বর পৃষ্ঠায় উল্লেখ থাকবে। এরপর ৫ নম্বর কলামে থাকবে জমির শ্রেণী, অর্থাৎ এটি কোন শ্রেণীর জমি, কৃষি নাকি অকৃষি, সেগুলো ৫ নম্বর কলামে উল্লেখ থাকবে। এরপর ৬ নম্বর কলামে থাকবে দাগের মোট পরিমাণ, অর্থাৎ ওই খতিয়ানে দাগ অনুযায়ী মোট কতটুকু জমি রয়েছে সেটা ৬ নম্বর কলামে উল্লেখ থাকবে। এরপর ৭ নম্বর কলামে থাকবে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ। এরপর ৮ নম্বর কলামে থাকবে অংশ অনুযায়ী জমির পরিমাণ এবং সর্বশেষ ৯ নম্বর কলামে থাকবে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য। তো আমরা এখানে একটি খতিয়ান নিয়ে নিয়েছি। খতিয়ানের ১ নং কলামের দিকে আমরা খেয়াল করে দেখি। খতিয়ানের ১ নং কলামে রয়েছে মালিকের নাম, অর্থাৎ এখানে আমরা মালিক হিসেবে দেখতে পাচ্ছি ইসমাইল হোসেন, ইসরাফিল হোসেন, পিতার নাম ইয়াসিন আলী, সাং, সাং মানে হচ্ছে গ্রাম, গ্রাম নিজ নিজ উল্লেখ করা আছে। অর্থাৎ এখানে কোনো মহিলা থাকলে তার স্বামীর নাম, গ্রাম, ঠিকানা এগুলো থাকবে এবং অন্যান্য যে কোনো মালিকের ঠিকানা এখানে থাকবে। ২ নম্বর কলামের দিকে আমরা খেয়াল করে দেখি। ২ নম্বর কলামে এখানে অংশ উল্লেখ থাকবে, অর্থাৎ যদি বিএস খতিয়ান হয় তাহলে এখানে হাজার পদ্ধতিতে অংশ উল্লেখ থাকবে, আবার অন্যান্য জরিপের ক্ষেত্রে ১৬ আনা পদ্ধতিতে অংশ উল্লেখ থাকবে। তো আমরা যেহেতু এটা একটি বিএস খতিয়ান, বিএস খতিয়ানের ক্ষেত্রে এখানে অংশ হাজার পদ্ধতিতে উল্লেখ রয়েছে। অর্থাৎ এখানে আমরা অংশের দিকে খেয়াল করে দেখি 0.500 এবং আরেকটি অংশ হচ্ছে 0.500 এবং এটা শেষে সবার শেষে যোগ করে এটা 1.000, অর্থাৎ এখানে একটা শূন্য কম দেওয়া হয়েছে যেহেতু পয়েন্টের পরে শূন্য মূল্য নাই, কিন্তু এখানে এই সব মিলায়ে ৫০০ ৫০০ অর্থাৎ ১০০০ এখানে লেখা থাকবে। এরপরে ৩ নম্বর কলামের দিকে আমরা খেয়াল করে দেখি। ৩ নম্বর কলামে রাজস্ব উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে রাজস্ব কি পরিমাণ দেওয়া হয় বা দেওয়া হয়েছে এই জিনিসটা এখানে উল্লেখ থাকবে। ৪ নম্বর কলামের দিকে আমরা খেয়াল করে দেখি। ৪ নম্বর কলামে এখানে দাগ নাম্বার উল্লেখ থাকবে, অর্থাৎ এটা বিএস খতিয়ানের ক্ষেত্রে এখানে আপনার দাগ নম্বর প্রথম পৃষ্ঠায় থাকবে, আবার যদি কোনো আরএস খতিয়ান বা সিএস খতিয়ান হয় তাহলে সেটা দ্বিতীয় পৃষ্ঠায় এই দাগের মোট পরিমাণ, দাগের মধ্যে অত্র খতিয়ানের হিস্সা এবং দাগের মধ্যে অত্র খতিয়ানের জমির পরিমাণ, এই তিনটা জিনিস দ্বিতীয় পৃষ্ঠায় উল্লেখ থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে এই যে অংশ কলামের ক্ষেত্রে অংশ কলামের ক্ষেত্রে হাজার পদ্ধতিতে যেমন এখানে ১০০০ মিলানো ছিল, অন্যান্য পদ্ধতিতে কিন্তু এই শেষে ১ আনা মিলানো থাকবে, অর্থাৎ এই সবগুলো প্রত্যেকের অংশ যোগ করে 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 এই শেষে ১ আনা মিলানো থাকবে। ১ আনা মিলানো যদি না থাকে তাহলে ধরে নিতে হবে এই জমিতে সমস্যা আছে। তো এরপরে আমরা দেখব
5 নম্বর কলাম। 4 নম্বর কলামে আপনার আমরা কিন্তু বলেছি এখানে এই খতিয়ানে কোন কোন দাগের জমি রয়েছে, এই দাগ নম্বরগুলো এখানে উল্লেখ থাকবে। তো 5 নম্বর কলামের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি। 5 নম্বর কলামে উল্লেখ থাকবে জমির শ্রেণী, অর্থাৎ জমিটি কৃষি শ্রেণীর নাকি অকৃষি শ্রেণীর বা কোন শ্রেণীর, এটা উল্লেখ থাকবে। এই জমির শ্রেণীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই শ্রেণীর উপরে ডিপেন্ড করেই কিন্তু জমির মূল্য নির্ধারিত হয়ে থাকে। বিশেষ করে কোথাও যদি জমি অধিগ্রহণ করা হয়, সেখানে কিন্তু ওই জমির শ্রেণী অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। এরপরে 6 নম্বর কলামের দিকে আমরা খেয়াল করে দেখি। 6 নম্বর কলামে দাগের মোট পরিমাণ, অর্থাৎ এই যে আমরা দাগ নম্বরটা দেখলাম, এই দাগের মধ্যে আমার এই খতিয়ানে কতটুকু জমি রয়েছে, সেটা কিন্তু এই দাগের মোট পরিমাণ এখানে উল্লেখ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখেন 138 নম্বর দাগে বিলান শ্রেণীর জমি এখানে রয়েছে, আর 12.00 এটা অযুতাংশ বোঝাচ্ছে, এটা বিএস খতিয়ান যেহেতু অযুতাংশ। আর অন্য খতিয়ানের ক্ষেত্রে এখানে শতাংশ উল্লেখ থাকবে, এক সংখ্যা বা দুই সংখ্যা বিশিষ্ট শতাংশ আকারে উল্লেখ থাকে জমির পরিমাণ। তো আমরা আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই অযুতাংশকে আপনারা শতাংশ হিসেবে মনে মনে কল্পনা করে নিতে পারেন। এই 12-র পরে একটা দশমিক দিয়ে 00 এটা কল্পনা করে নিলে এখানে 12.00 অযুতাংশ সমান 12%। এইটুকু আপনারা কিন্তু কল্পনা করে নিতে পারেন। যাই হোক, তো আমরা খেয়াল করে দেখি এখানে 138 নম্বর দাগে 1200 অযুতাংশ জমি রয়েছে। আবার এখানে খেয়াল করি 142, 143, 144, 216, 224, 225, 243 এই বিলান শ্রেণীর জমিতে কিন্তু কোনো এখানে দাগের মোট পরিমাণ এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই। তার মানে ধরে নিতে হবে, যদি কখনো কোনো কিছু লেখা না থাকে, তার মানে ধরে নিতে হবে এই দাগের সম্পূর্ণ জমিটাই এই খতিয়ানের অন্তর্ভুক্ত। এখন দাগের সম্পূর্ণ জমিটা যদি এই খতিয়ানের অন্তর্ভুক্ত না হয়, সেক্ষেত্রে এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা 138 নম্বর খতিয়ানে দেখতেছি এখানে ওই দাগের 12% জমি এই খতিয়ানের অন্তর্ভুক্ত। একই রকম ভাবে এই নিচের দিকে আমরা দেখতেছি 275, 298, এরপরে 301, এরপরে 315, 316 এই দাগগুলোর মধ্যে এই খতিয়ানের অন্তর্ভুক্ত অংশ এই শতাংশ কলামে এখানে উল্লেখ করা হয়েছে। তো এরপরে আমরা আগাই। 7 নম্বর কলামে কি আছে? 7 নম্বর কলামে আছে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, অর্থাৎ এই দাগের ভিতরে অত্র খতিয়ানে মোট কতটুকু অংশ আছে এটা কিন্তু উল্লেখ করা আছে এখানে। তো এখানে আমরা এই যে এই পাশে দেখেছি যেটা, এখানে কিন্তু মালিকদের অংশ উল্লেখ আছে, আর এখানে হচ্ছে জমির অংশ উল্লেখ আছে। তো আমরা এই এখানে কিন্তু অংশ অনুযায়ী জমির পরিমাণ 8 নম্বর কলমে যেটা আছে, অংশ অনুযায়ী জমির পরিমাণ, এটা আমরা কিন্তু দাগের মোট পরিমাণ এবং দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ এই দুইটা থেকে বের করতে পারি। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনারা খেয়াল করলে বা মুখস্থ করলে এটা খুব সহজেই বের করতে পারবেন। সেটা হচ্ছে দাগের মোট পরিমাণ এটার সাথে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ এটা গুণ করে যেটা আপনারা পাবেন, সেটাই হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ। অর্থাৎ আপনারা যদি এখানে 1200 দাগের মোট পরিমাণ 1200 গুণন দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ 0.500 এটা যদি গুণ করেন, তাহলে এখানে পাবেন 0600, অর্থাৎ 6%। হ্যাঁ, একই রকম ভাবে এখানে দেখেন দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ 1 উল্লেখ আছে, তাহলে এখানে 1 যেহেতু আছে তার মানে সম্পূর্ণ এই দাগের সম্পূর্ণ জমিটাই অত্র খতিয়ানের অংশ।
তো এখানে সম্পূর্ণ এখানে জমির পরিমাণ, এই অংশ অনুযায়ী জমির পরিমাণ এখানে লেখা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কখনো দাগের মোট পরিমাণ এটা গুণন, দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ এটার সাথে গুণন করে অংশ অনুযায়ী জমির পরিমাণ যদি সেম সেম না পান, একেবারে হুবহু না পান, তাহলে ধরে নিবেন এই খতিয়ানে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে এই খতিয়ানটি সংশোধন করে আনতে হবে। যদি সংশোধন করে না আনা হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের মারামারি বা একটা বড় ধরনের সমস্যা থেকে যাবে, যেটা নিয়ে একটা অশান্তির মধ্যে আপনাদের পড়তে হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন, যেমন এখানে আপনারা খেয়াল করেন এই 1300 সাথে যদি 0.500 গুণ করা হয়, তাহলে আমরা পাই 650। কিন্তু এখানে কত রয়েছে? এখানে রয়েছে 700। তার মানে এখানে 50 বেশি রয়েছে। তো এখানে বেশি থাকার কারণে কিন্তু আপনার ভিতরে একটা ভুল বোঝাবুঝি হবে। হ্যাঁ, এখানে আপনার মূলত যেটা আপনি পাবেন তার চেয়ে কিন্তু বেশি দেখানো আছে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সংঘাতের বা একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এটা গুণ করে আপনি যেটা পাবেন ওইটাই সঠিক। আর যদি অন্য কোনো সংখ্যা আপনার এই জমির পরিমাণ, অংশ অনুযায়ী জমির পরিমাণের মধ্যে লেখা থাকে কম বা বেশি, তাহলে কিন্তু ওটা ভুল আছে। আপনাকে ওইটা অবশ্যই সংশোধন করিয়ে আনতে হবে। তো আমরা এই যে শেষে এই যে একেবারে অংশ অনুযায়ী জমির পরিমাণ, এখানে আমরা সবার শেষে এখানে পেলাম 2 একর 7200, অর্থাৎ 7200 অযুতাংশ বা 272 শতাংশ, কেননা 1 একর সমান 100 শতক। তাহলে 2 একরে 200 শতক। আর এখানে 72 এরপরে পয়েন্ট দিলে আপনার বা অযুতাংশ যেহেতু 72,000, তাহলে 72 এর পরে পয়েন্ট দিলে 72 শতাংশ, তাহলে 272 শতাংশ জমি এখানে রয়েছে। তো সবার শেষে যে কলামটা সেটা হচ্ছে 9 নম্বর কলাম। 9 নম্বর কলামে থাকে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য, অর্থাৎ কে দখলে আছে বা কোনো মন্তব্য যদি থেকে থাকে সেটা এই 9 নম্বর কলামে উল্লেখ করা হয়। তো এই হচ্ছে মূলত আমরা কোনো খতিয়ানের কোন কলামে কি থাকে এটা আমরা জানতে পারলাম। তো আপনাদের প্রতি আমার সালাম রইল। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই জানিয়ে আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।